হোপ অ্যান্সারগুলোর সাথে সাথে অন্যান্য যারা আসছো তারাও তোমরা বুঝতে পারছো না অ্যাটলিস্ট এই বেসিকটুকু। আমি চাচ্ছিলাম জাস্ট এই বেসিকটা দেখো, প্রচুর ইনফরমেশন, প্রচুর কিছু তোমরা লাইফ পাবা সামনে যত পড়ালেখা করবো, হ্যাঁ। কিন্তু আমি জাস্ট এই যে একটা বেসিক জিনিস যে রস কি, রস কিভাবে তৈরি হয়, রস কেন ক্ষতিকর, এই যে একটা আইডিয়া, দ্যাটস ইনাফ ফর মাই সাইড। তো এই জায়গাটাতে আসে এখন যেটা তুমি বলতেছিলে না যে কেন তৈরি, বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে যখন মানুষ থাকে স্বাভাবিকভাবে মানুষের বডির মেটাবলিজম বেড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি না, তখন কি হয় ইলেকট্রন মাইটোকন্ড্রিয়াতে কি হবে, শক্তি জেনারেশনের পরিমাণ মানে একটা বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে, তখন ইলেকট্রনের কিন্তু ছুটাছুটিটা বেড়ে যাবে। ধরো তোমার এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাই না, তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যখন ইলেকট্রনের এই ছোটাছুটি বেড়ে যাবে তখন একটা পসিবিলিটি থাকে। এবং মানুষ এই যে তুমি বললে যে মানুষ যখন এক্সারসাইজ করতেছে বা খুব খুব মানে স্ট্রেস কন্ডিশনে আছে, তখন কি হয় অনেক সময় কি হয় অক্সিজেনের স্বল্পতা থাকতে পারে। অক্সিজেনের স্বল্পতা থাকলে কি হবে, ইলেকট্রন যদি অক্সিজেনে গিয়ে না মিশতে পারে ইলেকট্রনটা কিন্তু লিকেজ হয়ে যাবে। ইলেকট্রনটা যখন লিকেজ হয়ে যাবে তখন ওরা অক্সিজেন যখন আশেপাশে অক্সিজেন পাবে তাদের সাথে মিলে ওই অক্সিজেনটাকে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসে কনভার্ট করবে। তো এবং বলা হচ্ছে যে আমাদের তো শক্তি তৈরির বিকল্প নাই, মাইটোকন্ড্রিয়াতে তো শক্তি উৎপন্ন হতেই হবে, কোনো সন্দেহ নাই। তো এখন মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন যখনই হবে তখন কিছুটা বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু এটা তৈরি হবেই, মানে এটা মাস্ট। কারণ হ্যাঁ তখন যে পরিমাণে তৈরি হচ্ছে তখন সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু বেসিক মেকানিজম আছে, সেটা কন্ট্রোল করে একটা লেভেল পর্যন্ত রাখে, এবং ওই লেভেলটা কিন্তু আবার ভালো সেলের জন্য, কারণ তাদের অনেক সিগন্যালিং রোল আছে, অনেক মেটাবলিজম, অনেক পাথওয়েতে সিগন্যালিং রোল প্লে করে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সেল। বুঝতে পারছো? তাহলে দ্যাট ইজ গুড। বাট এই সমস্ত কন্ডিশনে ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যাবে, তখন এটা প্রোডাকশন রেটটা বেড়ে যাবে। এই প্রোডাকশন রেটটা বেড়ে গেলে আমাদের জন্য ক্ষতিকর হবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এখন কেউ একজন বলো তাহলে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে? আর ভিটামিন সি এর মাধ্যমে। শুধু শুধু কি ভিটামিন সি? স্যার অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলাতে। স্যার অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, কোশ্চেনটা ফার্স্ট অ্যানসারটা হবে কি জানো, এটা যে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলা আমাদের বডিতে যে ক্ষতি করে, আমরা একটা কথা বলছিলাম যে অক্সিডেটিভ স্ট্রেস করে, হ্যাঁ স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেস। তো এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বডিতে বডির মেকানিজম আছে, হ্যাঁ আমাদের বডি না, আমাদের বডি একটা এক্সাম্পল বলতেছি, যে কোনো অর্গানিজমের প্লান্ট থেকে শুরু করে যে কোনো স্মল অর্গানিজম সবারই বডিতে একটা মেকানিজম আছে, যে মেকানিজমটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম। ঠিক আছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম একটা মেকানিজম, রাইট? এটা কি দ্বারা হয়, কার দ্বারা হয়? বিভিন্ন ধরনের মলিকুল এখানে ইনভলভ। একটা হচ্ছে এনজাইমেটিক মলিকুল হতে পারে, একটা হতে পারে নন এনজাইমেটিক। নন এনজাইমেটিক এর ভিতরে কোনগুলো? ওই যে বলছিলাম তোমাদের যে ভিটামিন সি, বা ভিটামিন সি আরেকটা নাম কি, ভিটামিন সি কে আরেকটা কি নাম আছে বলো তো, কেমিক্যাল নেম কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইট? হ্যাঁ মনে আছে কি কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মনে রাখো, এটা তো আমরা সবাই জানি। তো এই যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, আরেকটা নাম বলছিলাম কমনলি, গ্লুটাথিয়ন, তাই না? গ্লুটাথিয়ন, হ্যাঁ মনে রাখবা। এগুলো হচ্ছে নন এনজাইমেটিক, মানে এটা এনজাইম না কিন্তু এটা অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। তারপরে তোমার আরো আছে, যেমন আমরা কি খাই, ওই যে ক্যারোট খাই, ক্যারোটিনয়েড খাই না, ভিটামিন এ, তাই না? এইটাও কিন্তু তোমার অ্যান্টিঅক্সিডেন্ট এক ধরনের, হ্যাঁ। এরা কি করে জানো, এই রিঅ্যাকটিভ অক্সিডেটিভ স্পেসিস গুলাকে কেউ কেউ আছে ডিরেক্টলি রিমুভ করে, যেটাকে আমরা স্কেভেঞ্জিং বলি, হ্যাঁ স্কেভেঞ্জ করতে পারে কেউ কেউ। আর কেউ কেউ আছে আবার বিভিন্ন ধরনের রিঅ্যাকশন গুলার সাথে, রিঅ্যাকশন গুলাকে মানে রিঅ্যাকশনের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং ওই রিঅ্যাকশন গুলো হইলে তখন এইগুলার ডিটক্সিফিকেশন হবে। তোমরা তো এই টার্মটার সাথে পরিচিত না, ডিটক্সিফিকেশন। কেন কথাটা আসতেছে, রস হচ্ছে টক্সিক, এগুলাকে যদি তুমি সরাইতে পারো যে প্রসেসের মাধ্যমে, এই জন্য এটার নাম হলো ডিটক্সিফিকেশন, তাই না? ক্লিয়ার? সো এই ডিটক্সিফিকেশনের জন্য এই নন এনজাইমেটিক যেগুলো নাম বললাম এরা ইনভলভ, এবং কিছু এনজাইমেটিক মলিকুল আছে, এনজাইম আছে না, এগুলোকে আমরা বলি এনজাইমেটিক। তো ওরাও ইনভলভ। যেমন তোমাদের গতদিন আমি একটু দেখাইছিলাম যে অ্যাসকর্বিক পারঅক্সিডেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ, তারপরে তোমার
ক্যাটালেস এরকম আছে, বুঝছো? এরা হচ্ছে এনজাইমেটিক। তারপরে এই যে এগুলোর নাম বললাম, তারপরে তোমরা এই যে অ্যাসকর্বেটের নাম শুনলা, গ্লুটাথিয়ন, এই টোটালটা মিলে হচ্ছে কি জানো, একটা অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম। এরা তোমাদের বডিকে রসের এগেইনস্টে বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করবে। এখন তোমার বডি যদি ভালো থাকে, তুমি যদি খাওয়া দাওয়া ভালো করে করো, এই সমস্ত জিনিস ভালো থাকে, তাহলে তোমার কি হবে? কারণ তোমার বডিতে তো রস তৈরি হচ্ছেই, তোমার তো পলিউশনের মধ্যে থাকছোই, তুমি তো স্ট্রেসে থাকছোই। তো সেগুলোকে এই জন্য মানুষ বলে যে ভিটামিন সি বেশি করে খাও। এইখানেই হচ্ছে ভিটামিন সির মেজর কাজ, বুঝছো? মেজর কাজ মনে রাখো। এতদিন শুধু জানছো যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট না, এটা খাইলে ভালো। কিভাবে ভালো? এইভাবে ভালো। আই হোপ তোমরা এটা বুঝছো। এই টোটালটুকু আমার একটা গল্পের মতো তোমাদের বলার ইচ্ছা ছিল। আমি আশা করি যারা রেসপন্স করো নাই, যারা এটা আমাদেরকে ফলো করলে এতক্ষণ ডিসকাশনটা, হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, আমি আজকে তাহলে রস ওই বিষয়টা হয়ে গেল না। আমি আজকে খুব কুইকলি, আসলে তোমরা বুঝতেছো যে বিভিন্ন কারণে বন্ধ যাচ্ছে, এটা সেটা সময় নাই আসলে। হ্যাঁ, তাড়াতাড়ি একটু শেষ করতে হবে, আর আমারও কিছু ব্যাপার আছে। তোমরা কি এই ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের এটা আসলে মানে টেনশনে কিছু নাই যে পরীক্ষায় দিব বা, কারণ আমি এখানে ডিটেলস কিছু লিখি নাই। হ্যাঁ, জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেখো, এই যে দেখতেছো না এই চিহ্নগুলা, এই যে এগুলো হচ্ছে খারাপ, ডেঞ্জারাস। এগুলাই হচ্ছে রস। এই যে দেখো, সুপার অক্সাইড নাম, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেঞ্জারাস। দেখো, এইটাকে এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে এটা আবার বেশি ডেঞ্জারাস। তো এই ডেঞ্জারাসটাকে এইটাতে কম ডেঞ্জারাসে কনভার্ট করতেছে যে এসওডি, এটার নাম হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ। এটা একটা এনজাইম। এই এনজাইমটা এটাতে কনভার্ট করতেছে। আবার দেখো, এই হাইড্রোজেন পারঅক্সাইডটাও খারাপ তোমার বডির জন্য। এটাকে পানিতে কনভার্ট করতেছে কে? দেখো, এই যে ক্যাটালেস, পক্স, এগুলো এনজাইম। এই যে এপিএক্স, এটা একটা এনজাইম। এই যে দেখো, যখন এটাতে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা যখন ওয়াটারে কনভার্ট করতেছে, এই এপিএক্স একটা এনজাইম। এই এনজাইমটা দরকার হচ্ছে এই যে তোমাদের ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা যদি না থাকতো, তাহলে এই এপিএক্সটা কাজ করতে পারতো না। এই এনজাইম এটা কোফ্যাক্টর হিসেবে কাজ করতো। আমি জানি, আশা করি তোমরা জানো কোফ্যাক্টর। তাহলে এই এপিএক্সটা কাজ করার জন্য তার এটা দরকার। তখনই এটা শুধুমাত্র এটাতে পরিণত হবে, তাই না? কারণ এটা তো ডেঞ্জারাস। আবার দেখো, এই যে এপিএক্স এই ঘটনাটা ঘটাইয়ে যে এই এএসএ, এটাকে এই যে এমডিএইচএ মানে কনভার্ট করলো, মনোডিহাইড্রোস্কোপি রিডাকটেজ। এনিওয়ে, এটাকে আবার বিভিন্ন, এই যে দেখো, কয়েকটা স্টেপের মাধ্যমে আবার অ্যাসকর্বিক অ্যাসিডে কনভার্ট করতেছে। খেয়াল করো, মানে এটা সাইকেলের মতো। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এইটুকুর নাম হচ্ছে অ্যাসকর্বেট গ্লুটাথিয়ন সাইকেল। এইটুকু 1 2 3, এখানে 4টা এনজাইম আছে। এই 4টা, এই যে 1 2 3 4, এই 4টা এনজাইম মিলে এটার নাম হচ্ছে অ্যাসকর্বেট গ্লুটাথিয়ন সাইকেল। কারণ দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড সংযুক্ত আছে, এবং এই যে এটার নাম হচ্ছে গ্লুটাথিয়ন। মনে রাখবা, গ্লুটাথিয়ন আবার আসবে কিন্তু একটু পরে। এই গ্লুটাথিয়ন, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাসকর্বেট গ্লুটাথিয়ন সাইকেল। তাহলে দেখো, এটা হচ্ছে একটা আমাদের বডির অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম মেকানিজম, রাইট? যার মাধ্যমে আমরা এই যে রসগুলোকে এভাবে ডিটক্সিফিকেশন করতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমি এখন আলাদা একটা বিষয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের আমি যা পড়াইলাম এতদিন, গ্লাইকোলাইসিস, কিভাবে তোমার টিসিএস সাইকেল, ক্রেবস সাইকেল, কিভাবে সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি হয়, এগুলো আমরা পড়াইলাম। কয়টা এটিপি তৈরি হয়, কি কি ইত্যাদি। এখন আমি জাস্ট সংক্ষেপে এটা শেষ করবো। এটা আসলে এটা ডিটেলস আমি যাব না। দেখো, যে বায়োসিনথেসিস অফ গ্লাইকোজেন, স্টার্চ এন্ড সুক্রোজ, তোমরা জানো, আমি শুধু বলছিলাম যে কি গ্লুকোজ আমরা কোথা থেকে পাই? না, কার্বোহাইড্রেট, রাইট? কার্বোহাইড্রেট আসলে কার্বোহাইড্রেটের মেইন সোর্স কি বলতো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হ্যাঁ, এটা দিয়ে তৈরি, কিন্তু মেইন সোর্স কি? কোথা থেকে আসে কার্বোহাইড্রেট? প্লান্ট থেকে, রাইট? কি থেকে? প্লান্ট। মেজর সোর্স হচ্ছে প্লান্ট, তাই না? হ্যাঁ, গ্লাইকোজেনও কিন্তু, শুনো, গ্লাইকোজেন তৈরি হয় কোথা থেকে? গ্লুকোজ থেকে, রাইট? তো গ্লুকোজ কোথা থেকে আসে? প্লান্ট থেকে, মনে রাখবা। হ্যাঁ, গ্লুকোজ আসে কিন্তু প্লান্ট থেকে মেইনলি। মেজর সোর্স আমরা পাই, কার্বোহাইড্রেট খাই আমরা। হ্যাঁ, সেটা তৈরি হয় কোথায়? আমরা জানি প্লান্টের মধ্যে। তো আমি খুব সংক্ষেপে শুধু দেখাবো তোমাদের, আমি ডিটেলসে যেহেতু যাব না। যে দেখো, আমরা জানি এটা না, যে যখন আমাদের গ্লুকোজ থাকবে, হ্যাঁ, এক্সেস গ্লুকোজ যখন থাকবে, সেটা প্লান্টে থাকুক বা আমাদের বডিতে থাকুক, যদি প্লান্টে এক্সেস গ্লুকোজ থাকে, সেটা স্টার্চ হিসাবে থাকবে। হ্যাঁ,
is the main storage form of glucose in plants. আর এই গ্লুকোজটা যদি আমাদের বডিতে অ্যাক্সেস হয় প্রাইমারিলি কি হবে সেটা it will be stored in the form of glycogen. আমাদের কোথায় গ্লাইকোজেন থাকে আমরা জানি লিভারে এবং লিভার এন্ড মাসেল, ঠিক আছে? আর দেখো গ্লুকোজও কি হয়, গ্লুকোজ ট্রান্সপোর্ট আমাদের ব্লাডের ভিতরে কিন্তু গ্লুকোজ আমাদের সারা বডিতে ছড়াই পড়ে কিন্তু তোমার ব্লাডের মাধ্যমে, তাই না? তার মানে বলা হচ্ছে গ্লুকোজ ইজ দ্য ট্রান্সপোর্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট ইন আওয়ার বডি। আর প্লান্টের ভিতরে দেখো প্লান্টে কিন্তু গ্লুকোজ থাকতে পারে না সরাসরি, যেমন আমাদের ব্লাডের ভিতরে থাকতে পারে গ্লুকোজ, কিন্তু প্লান্টে কিন্তু গ্লুকোজ থাকতে পারে না। গ্লুকোজ থাকলে সেটা হয় এই তোমার এই যে স্টার্চ হিসেবে থাকবে বা আরো অন্যান্য যেমন সেলুলোজ হিসেবে থাকতে পারে ইত্যাদি, তাই না? কিন্তু গ্লুকোজ মনোমারিক যেটা আমরা জানি মনোস্যাকারাইড হিসেবে গ্লুকোজ থাকতে পারে না। আরেকটা আছে সুক্রোজ হিসাবে প্লান্টের ভিতরে ট্রান্সপোর্ট হয়, ওই যে ফ্লোয়েম জাইলেম তোমরা বলো না, ফ্লোয়েমের ভিতরে কিন্তু সুক্রোজ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা আমি এখন এই চারটা জিনিস কিভাবে তৈরি হয়, বিশেষ করে তিনটা স্টার্চ, গ্লাইকোজেন এবং সুক্রোজ খুব সংক্ষেপে একটু বলবো। হ্যাঁ, এখানে আসলে বলছি, তোমরা এটা পড়লে কঠিন কিছু না, একবার বুঝতে পারবা যে সুক্রোজ সিনথেসিস হয় কোথায়, দেখো প্লান্টের সাইটোসোলের মধ্যে। হ্যাঁ, আবার স্টার্চ সিনথেসিস হয় ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই কথাগুলো একটু বলছে যে স্টার্চ, এই জিনিসগুলো কি, স্টার্চ অ্যাকুমুলেটস ইন ক্লোরোপ্লাস্ট বা সুক্রোজ ইজ সিনথেসাইজড ইন সাইটোসল, ঠিক আছে? তো এখন আমি জাস্ট রিঅ্যাকশন গুলো বলার জন্য, তোমাদের দেখানোর জন্য যে না গ্লুকোজ কিভাবে স্টার্চে এবং সুক্রোজে কনভার্ট হয় প্লান্টে, সেটা শুধু দেখার জন্য। কারণ আমি কিন্তু গ্লুকোজ যে প্রসেসে তৈরি হয় প্লান্টের মধ্যে, ওই প্রসেসটার নাম কি, প্রক্রিয়াটার নাম কি? বেসিক না, এটা না পড়ালে সবাই জানে। ফটোসিনথেসিস, রাইট? ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজটা তৈরি হয়, কিন্তু খেয়াল করো ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু স্টার্চ তৈরি হয় না, খেয়াল করো। ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হয় আমাদের, আমরা কার্বোহাইড্রেট বলি, গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজটা এখন কিভাবে স্টার্চ এবং সুক্রোজে কনভার্ট হয়, নিশ্চয়ই ওখানে কোনো মেকানিজম আছে, কোনো রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনটা তোমাদের আমি দেখাবো। এটা দেখাচ্ছি কারণ এর সাথে গ্লাইকোজেনটাও ইনভলভ, কারণ গ্লাইকোজেনও আমরা জানি একটা কি বলবো পলিস্যাকারাইড। আবার তোমরা জানো যে সেলুলোজ, হ্যাঁ, সেলুলোজও কিন্তু পলিস্যাকারাইড। তারপরে আসলে আদার্স কিছু কমপ্লেক্স পলিস্যাকারাইড আছে, ঠিক আছে? এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইড আছে, ঠিক আছে? সেই এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইডও কিন্তু তোমার গ্লুকোজ থেকে তৈরি হয়, যেমন ওই যে কাইটিন তোমাদের মনে আছে, হ্যাঁ, এগুলা কিন্তু তোমার ইয়ে থেকে তৈরি হয়, ঠিক আছে? জাস্ট আ মিনিট। তাহলে তোমরা জানলা যে আমাদের প্রথমে গ্লুকোজ আসবে ফটোসিনথেসিস থেকে, তারপরে সেই গ্লুকোজটাই কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইডে কনভার্ট হবে। একটু তোমাদের আমি দিতে পারছি। আচ্ছা কিভাবে কনভার্ট হবে শুনো প্লিজ, তোমরা কিন্তু এটাকে মানে ওইভাবে কমপ্লিকেটলি নিও না। কমপ্লিকেটলি নিলে তোমরা যেহেতু আমি গ্লুকোজ কিভাবে সিনথেসিস হয় ওই জিনিসটা পড়াইনি, হ্যাঁ, কিন্তু আমি শুধু দেখাতে যাচ্ছি যে কিভাবে গ্লাইকোজেনটা সিনথেসিস হয়। গ্লাইকোজেনের সাথে আসলে এই যে স্টার্চ সুক্রোজ এটা রিলেটেড, হ্যাঁ, এই জন্য এটা দেখাচ্ছি। দেখো এই যে এটা কি বলতেছি, দেখো সুগার ফসফেট, হ্যাঁ, এটা একটা সুগার, মনে করি এটা যে কোনো সুগার, এখানে এটা কমন কথা বলা হচ্ছে, যে কোনো সুগার, হ্যাঁ। কারণ কেন আমি এটা দেখাচ্ছি, দেখো যে কোনো এই যে গ্লাইকোজেন বলো, স্টার্চ বলো, সুক্রোজ বলো, এটা তৈরি হওয়ার জন্য একটা অ্যাক্টিভেটেড সুগার দরকার, মানে অ্যাক্টিভেটেড, কথাটা মনে রাখো, অ্যাক্টিভেটেড সুগার দরকার। সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা সুগার নিউক্লিওটাইড দরকার আমাদের, হ্যাঁ। এই সুগার নিউক্লিওটাইডটা কিন্তু তৈরি হতে হবে, এই সুগার নিউক্লিওটাইডটা সবার জন্য দরকার তৈরি হওয়ার জন্য। এই জন্য আমি সেটা দেখাচ্ছি যে কিভাবে তৈরি হয় সুগার নিউক্লিওটাইডটা, ঠিক আছে? দেখো কিভাবে তৈরি হয়, যে কোনো একটা সুগার ফসফেট হতে পারে, হ্যাঁ, সুগার মানে আমি বলতেছি যে গ্লুকোজ হতে পারে, ঠিক আছে? ধরো গ্লুকোজ 1 ফসফেট হতে পারে, গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। তোমরা তো জানো সুগার বলতে আমি গ্লুকোজ বোঝাচ্ছি বা ফ্রুক্টোজ বোঝাচ্ছি। ধরে রাখো একটা সুগার ফসফেটের সাথে একটা এটিপি রিঅ্যাকশন করে, এটা দেখো কি এনটিপি। এনটিপি মানে কি জানো, নিউক্লিওটাইড ট্রাইফসফেট। এটা একটা কমন রিঅ্যাকশন, তো এই জন্য এখানে সুগার বলছে এবং এখানে এনটিপি বলছে। আশা করি তুমি বুঝছো। এনটিপির একটা এক্সাম্পল কি হতে পারে বলো তো? এনটিপির একটা এক্সাম্পল কি হতে পারে বলতে পারবা? আচ্ছা এনটিপি কেন বললাম, এনটিপির মানে কি, ফুল মিনিং কি?
বলো একটু বলো। নিউক্লিওটাইড ট্রাইফসফেট। হ্যাঁ, তোমার নিউক্লিওটাইড ট্রাইফসফেটের একটা এক্সাম্পল বলো, নিউক্লিওটাইড ট্রাইফসফেটের, যেমন এটিপি, এটিপি, হ্যাঁ, এডিনোসিন ট্রাইফসফেট, হ্যাঁ, তারপরে কি আছে, আর কি আছে, জিটিপি না, হ্যাঁ, মানে যে কোনো হতে পারে, মেইনলি ধরো এটিপি এবং জিটিপি। তো এই একটা এটিপি যখন এরকম একটা সুগার ফসফেটের সাথে রিঅ্যাকশন করবে, এই এনজাইমটা এনডিপি সুগার পাইরোফসফেটেস এনজাইম দ্বারা এই পাইরোফসফেটটা বের হয়ে যাবে, পরবর্তীতে ফসফেটে পরিণত হবে। হ্যাঁ, মাঝখানে কি হলো দেখো, এই সুগারটা এইটার সাথে যুক্ত হয়ে গেছে, মাঝখানে এই পাইরোফসফেটটা বের হয়ে গেছে, কালার দিয়ে তোমরা বুঝতে পারতেছি পাইরোফসফেটটা বের হয়ে গেছে, কিন্তু এই যে সুগার ফসফেট যেটা ছিল এইটা গিয়ে এই বাকিটুকুর সাথে যুক্ত হয়েছে। দেখো তার মানে কি হলো, সুগার, তার মানে এটাকে বলতে পারি আমরা এডিপি। কেন ডিপি? ডাইফসফেট, কারণ এখানে দুইটা ফসফেট আছে। তাহলে ঠিক আছে যে নিউক্লিওটাইড ডাইফসফেট সুগার, কারণ আমার এখানে নিউক্লিওটাইডের আর বাকিটুকু রয়ে গেছে, নিউক্লিওটাইডের এই পোর্শনটুকু কিন্তু রয়ে গেছে, হ্যাঁ, আর এখান থেকে সুগার ফসফেট থেকে এটা আসছে, তার মানে এটাকে এই জন্য কমনলি বলা হয় সুগার নিউক্লিওটাইড। সুগারও আছে, নিউক্লিওটাইডও আছে। হ্যাঁ, এখন আমরা পরে দেখো একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখবো। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এরকম সুগার নিউক্লিওটাইড আমাদের দরকার এইগুলো তৈরি হওয়ার জন্য। হ্যাঁ, দেখো এখন একটা এক্সাম্পল আসে, এখন এই এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের কি তৈরি করতেছে আমরা। দেখো সুক্রোজ ইন প্লান্টেন, দেখো ইউডিপি, হ্যাঁ, ইউডিপি গ্লুকোজ, এই যে দেখো, এই যে আগে বলতেছিলাম কি সুগার নিউক্লিওটাইড, সুগার নিউক্লিওটাইড, এখন সরাসরি নাম বলে দিলাম ইউডিপি গ্লুকোজ। তোমাদের একটু আগে মনে আছে এই যে দেখলা যে এনডিপি সুগার, এইটাই একটা একটা এক্সাম্পল হচ্ছে এই যে এটা ইউডিপি গ্লুকোজ। তাহলে এই ইউডিপি গ্লুকোজটা তৈরি হয়েছে কিন্তু এই প্রসেসের মাধ্যমে, এটা আমার বলার উদ্দেশ্য। তাহলে এই যে ইউডিপি সুগারটা পাইলা, ইউডিপি গ্লুকোজ পাইলা, এটা কি করবে দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে রিঅ্যাকশন করবে। আমরা তো জানি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি হয়, সুক্রোজ হয়। তাহলে ইউডিপি গ্লুকোজটাই তোমার মেইনলি দরকার ছিল, এটা আমরা ওইভাবে পাইলাম। পাইলে কি হবে, এখন ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে রিঅ্যাকশন করবে, একটা এনজাইম আছে সুক্রোজ 6 ফসফেট সিনথেস। তোমাদের কিন্তু যদি আমি বলি যে সুক্রোজ বায়োসিনথেসিস বলো, তাহলে কিন্তু এইটুক দেখাইলেই বুঝবো আমি, আর এই কিন্তু ডিটেইলস লেখার দরকার নেই যে কি ইউডিপি গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে রিঅ্যাকশন করে এই এনজাইমের দ্বারা সুক্রোজ 6 ফসফেট তৈরি করে। তাহলে এই যে ইউডিপিটা দেখো, ইউডিপিটা সরে গেল, এখান থেকে সরে গিয়ে কি হয়েছে, এই ফসফেটটার সাথে এখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই যে দেখো সুক্রোজ 6 ফসফেট তৈরি হয়েছে। আমাদের কিন্তু সুক্রোজের স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। এই সুক্রোজটাকে যদি আমরা এখন পাইতে চাই তাহলে আমাদের এই ফসফেটটা সরাইতে হবে। তাহলে এই ফসফেটটা সরাই দেই, দেখো আরেকটা এনজাইম আছে সুক্রোজ 6 ফসফেট সুক্রোজ 6 ফসফেট ফসফাটেজ। মনে রাখো ফসফাটেজ বলতে বোঝায় যে ফসফেট সরাই দেওয়া আসলে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই গ্রুপে দেখো এখন ফসফেট নাই, এই যে ফসফেটটা বের হয়ে গেছে। তাহলে দেখো ফসফেটটা বের হয়ে গেল, আমরা সুক্রোজ পেয়ে গেলাম। তাহলে প্লান্টের মধ্যে কিন্তু এই পদ্ধতিতে গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হয়। তোমরা জানো এই যে চিনি খাও, মিষ্টি খাও, হ্যাঁ, সুক্রোজ মেজর সোর্স, রাইট? এই সুক্রোজ কিন্তু প্লান্টের ভিতরে এই প্রসেসের মাধ্যমে তৈরি হয়। তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? কোথাও বুঝে এনি কোশ্চেন যে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো কিছু বুঝে নাই? স্যার ইউডিপি ওইটা একটু আবার বলেন। আচ্ছা, ইউডিপি না, তোমরা এই যে ফার্স্ট ইয়ারে আমি তোমাদের পড়াইছিলাম মনে আছে যে নিউক্লিওটাইড কাকে বলি আমরা, তাই না? নিউক্লিওটাইড কি আছে, যেমন এটিপি একটা নিউক্লিওটাইড না, এডিনোসিন ট্রাইফসফেট। আর যদি আমি এডিপি বলি তাহলে কি হয়, এডিনোসিন ডাইফসফেট না? হ্যাঁ, আবার যদি আমি এএনপি বলি তাহলে কি হবে, এডিনোসিন মনোফসফেট। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে কি হবে বলো, ইউ দিয়ে কি বলো তো, এ দিয়ে যদি এডিনোসিন হয়, আর ইউ দিয়ে কি, ইউরাসিল। ইউরাসিলকে যখন এইভাবে থাকবে তখন আমরা বলবো যে ইউরিডিন ডাইফসফেট। হ্যাঁ, যদি এখানে সিডিপি থাকতো তাহলে কি হতো বলতো, সিডিপি সাইটোসিন ডাইফসফেট, তাই না? তার মানে এইখানে কিন্তু মনে রাখবে যে এই স্পেশালি সুক্রোজ তৈরি হওয়ার জন্য তোমার অবশ্যই ইউডিপি গ্লুকোজে লাগবে। তুমি যদি এখানে সিডিপি দাও, টিডিপি দাও, হবে না। কিন্তু কেন হবে না জানো, এটার তো একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? এই যে ইউডিপি, হ্যাঁ, এই ইউডিপি শেপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো এই এনজাইমের সাথে বাইন্ড করবে না। আর এনজাইমে তোমরা তো জানোই যে মনে আছে অ্যাক্টিভ সাইট,
তাহলে এই অ্যাক্টিভ সাইটের সাথে যদি বাইন্ড না করে তাহলে এই রিঅ্যাকশন কখনোই হবে না। তার মানে সুক্রোজ সিনথেসিসের জন্য অবশ্যই ইউডিপি গ্লুকোজই লাগবে। তাহলে মনে থাকবে এটার নাম হচ্ছে ইউরিডি ডাইফসফেট, এটা গ্লুকোজ। এই যে দেখো ইউডি, তোমরা কিন্তু এখানে কিন্তু আমি স্ট্রাকচারটা দেখাই নাই, এটা কিন্তু আমি স্ট্রাকচারটা এখানে লিখতে পারতাম ইউডিপি স্ট্রাকচার, তাই না? দেখা সম্ভব ছিল। পরে কি হলো, এটার সাথে রিঅ্যাকশন করে এই এনজাইম দ্বারা ফসফেট তৈরি করতে, সুক্রোজ 6 ফসফেট, সুক্রোজ 6 ফসফেটেস এনজাইম দ্বারা সুক্রোজে কনভার্ট হচ্ছে। গেল। এখন দেখো এখানে এই চিহ্নটা দিয়ে কি বোঝাচ্ছে যে স্যার এই চিহ্ন, এই যে দেখাচ্ছে চিহ্ন দেখাচ্ছি না, এইটা দ্বারা কি বোঝায় জানো? এই ক্রস চিহ্ন দ্বারা কি বোঝাইতে পারে বলো তো? ইউডিপি রিমুভ হয়েছে, তো এখানে আর এখানে ফসফেট রিমুভ। হ্যাঁ কি হতে পারে বুঝিনি। স্যার এই যে ইউডিপিটা রিমুভ হয়েছে যে ফার্স্টটা থেকে, ওইটাই দেখাচ্ছে। কিন্তু এই ক্রসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে টান, এই দেখো টানটা ডট ডট দিয়ে কি ক্রস হয়ে গেছে? স্যার ফসফেট রিমুভ বের হয়ে যাচ্ছে। না না, এখানে তো বের হয়েছে, এই যে এটা বের হয়েছে, এটা বের হয়েছে, রাইট? কিন্তু আমার পয়েন্ট হচ্ছে দেখো এই ফসফেটটা এইখানে এই ফসফেট না, সরি, এই টোটালটা বোঝাচ্ছে, এই টানটা দিয়ে বোঝাচ্ছে যে টোটালটা গিয়ে এই জায়গায় দেখাচ্ছে। এটা সেম ভাবে এটা টোটাল, এই টোটাল মলিকুলটা, হ্যাঁ সুক্রোজ, আর এখানে সুক্রোজ 6 ফসফেট, টোটালটা গিয়ে এই ক্রস চিহ্ন, এটার দ্বারা বোঝায় ইনহিবিশন। ঠিক আছে, মনে রাখবা, জাস্ট একটা সিম্বলিক ইউজ করছি, ইনহিবিশন। এখন পয়েন্ট হচ্ছে স্যার এখানে এটা দেখানোর কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে, তোমাদের মনে আছে আমি সবসময় একটা কথা বলি যে এনজাইমস আর আন্ডার রেগুলেশন। যখন এনজাইমের দরকার হবে তখন শুধুমাত্র তারা অ্যাক্টিভেটেড হবে, তখন ঘটনা ঘটাবে। এখন তোমার মনে করো যে প্রচুর পরিমাণে সুক্রোজ তৈরি হয়েছে তোমার বডিতে, প্রচুর পরিমাণে সুক্রোজ বডি, আমার বডি মানে প্লান্টের ভিতরে এখন যথেষ্ট সুক্রোজ আছে, আর সুক্রোজের দরকার নাই। সিস্টেমটা এমন না যে সারা জীবন সবসময় সুক্রোজ তৈরি করতেই থাকবে। যখন অ্যাভেলেবেল হবে সুক্রোজ পার্টিকুলার, তখন কি হবে, এই প্রোডাক্টটা গিয়ে এইটাকে, এই এনজাইমটাকে ইনহিবিট করবে। মানে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে। তার মানে যখন এক্সেস হয়ে যাবে এটা গিয়ে এই এনজাইমটাকে ইনহিবিট করবে, ইনহিবিট করলে এই দুইটা রিঅ্যাকশন করে এই জিনিসটা তৈরি হবে না, কারণ আমার এখন যথেষ্ট সুক্রোজ আছে। তার মানে এই পাথওয়েটাতে দুইটা জায়গায় এই ঘটনাটা করতে পারে, ইনহিবিশনটা হতে পারে। এই প্রথম স্টেজে হতে পারে, সেকেন্ড স্টেজে হতে পারে। যখন যথেষ্ট পরিমাণে সুক্রোজ থাকবে, সুক্রোজ নিজে গিয়ে এই এনজাইমটাকে ইনহিবিট করবে, বলবে মানে ইনহিবিট করলে কি হবে, কোনোভাবেই এই জিনিসটা এটাতে কনভার্ট হবে না। এই এনজাইমটাকে ইনহিবিট করলে কোনোভাবেই এই দুইটা রিঅ্যাকশন করে এটাতে পরিণত হবে না। কেন ইনহিবিশনটা হয় তাহলে বললাম, যখন প্লান্টি অফ সুক্রোজ অলরেডি অ্যাভেলেবল আছে, দরকার নাই, তখন সেল কি করবে, এই প্রসেসের মাধ্যমে সে ইনহিবিশনটা ঘটাবে যেন পরবর্তীতে আর সুক্রোজ তৈরি না হয়। এটাকে আমরা বলি আসলে রেগুলেশন। এখন তোমার কথা হচ্ছে স্যার তাহলে কখন এটা অ্যাক্টিভেশন হবে? যখন আসলে দেখা গেল যে এই জিনিসটা অ্যাভেলেবল নাই, তখন কি হবে জানে, এই তখন কি হয়, এই জিনিসটা যদি অ্যাভেলেবল বেশি না থাকে, এটা সেই পরিমাণে এখানে ইনহিবিশন করতে পারবে না। ইনহিবিশন করতে না পারলে এটা কাজ করলে এটা তৈরি হবে। এইটা হচ্ছে রেগুলেশন, রাইট? যখন দরকার হবে তৈরি হবে, যখন দরকার হবে না ইনহিবিশন হবে। আচ্ছা, এই আগেরটা তাহলে আমরা কি দেখলাম, সুক্রোজ কিভাবে তৈরি হয়। পরেরটাতে আসে যে স্টার্চ কিভাবে তৈরি হয় দেখি আমরা। আমাদের ওইখানে যেমন দেখলেন ইউডিপি গ্লুকোজ, আর এখানে আমাদের দরকার এডিপি গ্লুকোজ। দেখো এডিপি গ্লুকোজ, তাহলে এখন তুমি জানতেছো না, এডিনোসিন ডাইফসফেট গ্লুকোজ। এই হলো স্ট্রাকচারটা। দেখো ওইখানে যেমন স্ট্রাকচারটা শো করি না ইউডিপি, এখানে আমি স্ট্রাকচার শো করছি। দেখো এডিনোসিন, হ্যাঁ, ডাইফসফেট, এটা তো গ্লুকোজ তোমরা জানো, হ্যাঁ। এইটা আমাদের দরকার। এইটার সাথে এই যে প্লাস এইটা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে এটা তৈরি হবে। আমি আসছি, এটা বলতেছি তো, কি বলতেছি দাঁড়াও। আচ্ছা, এইটা কি দেখো, গ্লুকোজ 1 ফসফেট। এই যে প্রথম রিঅ্যাকশনটা যে আমি দেখাইছিলাম এই জায়গায়, এই যে সুগার ফসফেট আর এই যে একটা এটিপি মিলে এটা হয়েছিল, এইটা এখানে একটু সংক্ষেপে দেখানো হচ্ছে। দেখো এই সুগার ফসফেটটা হচ্ছে যে গ্লুকোজ 1 ফসফেট, এবার এই যে এটিপি যেটাকে আমি এনটিপি বলছিলাম, হ্যাঁ, এরা দুইজন রিঅ্যাকশন করে তো এই জিনিসটা তৈরি হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু, এটার ক্ষেত্রেও কিন্তু যে ইউডিপি গ্লুকোজটা তৈরি হবে এরকম একটা প্রসেসের মাধ্যমে। তাহলে কি হবে, ইউডিপি গ্লুকোজ, আমি গ্লুকোজ 1 ফসফেটের সাথে আমি যদি ইউটিপি দিই, তাহলে আমি পেয়ে যাব ইউডিপি গ্লুকোজ। সেম ভাবে এখানে গ্লুকোজ 1 ফসফেটের সাথে যদি আমি এটিপি রিঅ্যাকশন ঘটাই, তাহলে আমার কি তৈরি হবে, দেখো এটিপি গ্লুকোজটা তৈরি হবে। হ্যাঁ, এই এটিপি গ্লুকোজটা কি করবে, একটা দেখো নন রিডিউসিং এন্ড অফ এ স্টার্চ চেইন উইথ এন্ড রেসিডিউ, মানে অলরেডি একটা স্টার্চের চেইন আছে, যেটা মনে করো ছোট,
এক্সিস্টিং বলা হচ্ছে। হ্যাঁ, এক্সিস্টিং একটা চেইন আছে যেটা নন রিডিউসিং। তোমাদের মনে আছে নন রিডিউসিং বলা হয় কেন? নন রিডিউসিং বলে দেখো এটা এখনো কারোর সাথে সংযুক্ত নাই, এখনো এই জায়গায় রিডাকশন হতে পারে, এই জন্য বলেছে নন। তাহলে দেখো এই চেইনটা কিন্তু এই পাঁচটা, হ্যাঁ মানে এইটা দেখাচ্ছে দেখো যে তোমার অনেক বড় একটা চেইন, মানে এইটা সরি এটা মানে হচ্ছে যে অনেক বড় একটা চেইন এখানে লেগে আছে অলরেডি। আর এই সাইডটা দেখো কারোর সাথে সংযুক্ত নাই, এই জন্য এই সাইডটাকে বলা হয় নন রিডিউসিং এন্ড। এটা এখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। তোমাদের মনে আছে যে সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয়? তোমাদের মনে আছে অ্যানোমারিক কার্বন? স্যার স্যার সুক্রোজের ক্ষেত্রে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ উৎপন্ন হওয়ার সময় পানি বের হয়ে যায় এবং এর হ্যাঁ। জন্য এর মানে বীজাণু ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এই জন্য একে নন কেন রিডিউসিং কেন বীজাণু ক্ষমতাটা নষ্ট হয়ে যায় জানো? আমি আসলে দেখো বায়োকেমিস্ট্রি পড়াচ্ছি তো এই জন্য আসলে থাকে না। ওই যে ওইখানে গ্লুকোজের ক্ষেত্রে যে 4 নাম্বার কার্বনটা ছিল না, ওই কার্বনটা ছিল অ্যানোমেরিক কার্বন। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনটা ছিল অ্যানোমেরিক কার্বন। ঠিক আছে, এখন যখন এই গ্লুকোজ ফ্রুক্টোজ রিঅ্যাকশন করতেছে তখন 1 এবং 4 এই জায়গায় রিঅ্যাকশন হয়ে 1 এবং 4 দুইটাই দখল হয়ে যাচ্ছে, ফাঁকা থাকতেছে না, তাহলে বীজাণু করতে পারবে না। এখন কি ক্লিয়ার কথাটা আমার? এই কথাটা কি তোমাদের মাথায় ঢুকছে আমি যেটা বললাম? স্যার স্যার আরেকবার একটু বলেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমার এই জিনিসটা তোমার ফ্রেন্ডরা যে কেউ না বুঝে থাকো ওর সঙ্গে যোগাযোগ করতে কথা বলতে পারো, শেয়ার করতে পারো, ডিসকাস করতে পারো, হ্যাঁ অন্য সময়। তোমরা ফ্রুক্টোজ কিভাবে তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে না? জি স্যার। হ্যাঁ, আর গ্লুকোজের মধ্যে গ্লুকোজটা যখন একটা স্ট্রেট চেইন না, চেইন থেকে যখন একটা সাইক্লিক হয়ে যায় তখন আমরা বলি অ্যানোমারিক। গ্লুকোজের 4 নাম্বার কার্বনটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। ঠিক আছে, কি কার্বন বলতেছি আমি? অ্যানোমারিক কার্বন বলা হয় না? ওই অ্যানোমারিক কার্বন ওই 4 নাম্বারটা কিনা, সরি আমার 1 নাম্বার কার্বনটা, ঠিক আছে 1 নাম্বার কার্বনটা হচ্ছে অ্যানোমারিক কার্বন। আবার ফ্রুক্টোজের ক্ষেত্রেও একটা কার্বন তৈরি আছে, ওই কার্বনটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। এখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন দুইজনে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করলে দুইটার ক্ষেত্রেই অ্যানোমারিক যে কার্বন গুলা সেই কার্বন গুলা আবার যোগ হয়ে যায়, একসাথে অ্যাটাচড হয়ে যায়, ফলে ওই জায়গায় ফ্রি আর কোনো হাইড্রোক্সিল গ্রুপ থাকে না। যখন ফ্রি হাইড্রোক্সিল গ্রুপ থাকে না তখন সেটাকে বলা হয় নন রিডিউসিং সুগার। আর এইখানে যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি গ্লুকোজের ক্ষেত্রে, এখানে একটা স্টার্চের একটা এক্সিস্টিং মলিকুল না, এটা দিয়ে বুঝাচ্ছে এটা যাচ্ছেই। এই দেখো 4 নাম্বার, এটা 4 নাম্বার কার্বনটা কিন্তু একটা সাথে সংযুক্ত হয়ে গেছে, আবার এটার 1 নাম্বার কার্বনটা সংযুক্ত হয়েছে, কিন্তু এই 4 নাম্বার কার্বনটা কিন্তু ফ্রি আছে। এই 4 নাম্বার কার্বনটা ফ্রি থাকার কারণে এটা রিঅ্যাকশন করতে পারে। এই জন্য বলা হচ্ছে নন রিডিউসিং এন্ড অফ এ স্টার্চ চেইন উইথ এন রেসিডিউ। এই কথার মানে কি জানো? এখানে অনেকগুলা গ্লুকোজ আছে, এই জন্য বলা হচ্ছে এন রেসিডিউ। রেসিডিউ মানে হচ্ছে এক একটা গ্লুকোজের ইউনিট, এটাকে বলা হয় এক একটা রেসিডিউ। এন বলতে আমি বুঝাচ্ছি এখানে কোনো সংখ্যা দেওয়া হয়নি, 10টা হতে পারে, 20টা হতে পারে, 50টা হতে পারে, এরকম লেগে আছে। কিন্তু এখন লাগলে কি হবে? তোমার এখানে তো তোমরা জানো যে স্টার্চ একটা বড় মলিকুল না, 200, 300, 400 গ্লুকোজ রেসিডিউ সংযুক্ত থাকতে পারে। তো আমি এখন ধরলাম এটা কেটে কেটে সামাও এটা কম আছে, মনে করো 20টা আছে, তো এটা তো এখন স্টার্চ হওয়ার দরকার, তাই না? তখন ওইটা এসে এইটার সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করলে কি হবে দেখো, এই যে একটা নতুন একটা গ্লুকোজ মলিকুল সংযুক্ত হইলো, ফলে কি হলো, আগের যে চেইনটা ছিল এন, এখন n+1 হয়ে গেল না, ইলংগেটেড স্টার্চ উইথ n+10। এই ঘটনা গেল। দেখো এই 4 নাম্বার কার্বনটা আবার ফ্রি আছে, আরেকটা গ্লুকোজ এসে এখানে ঢুকবে, সেম ভাবে আরেকটা গ্লুকোজ এসে ঢুকবে, ঢুকে আস্তে আস্তে চেইনটা অনেক বড় হবে, যত বড় দরকার তুমি এই স্টার্চ তৈরি করার জন্য। স্টার্চের ভিতরে আবার 2টা পলিস্যাকারাইড আছে, কি কি মনে আছে তোমাদের? স্যার অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। গুড অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিন, রাইট। আমরা জানি অ্যামাইলোজটা হচ্ছে তোমার স্ট্রেট চেইন, আর অ্যামাইলোপেকটিনের ভিতরে আবার কি আছে? ব্রাঞ্চিং আছে, তাই না? যদি তোমাদের মনে থেকে থাকে। হ্যাঁ, তো তাহলে আমরা জানলাম যে দেখো জাস্ট তোমাদের একটা ভিউ দেওয়ার জন্য, আইডিয়া দেওয়ার জন্য, দেখো একটা এই এই কিভাবে একটা গ্লুকোজ থেকে আসলে, এই যে গ্লুকোজ 1 ফসফেটটা কোথা থেকে পাইছে? নিশ্চয়ই গ্লুকোজ থেকে পাইছে না? এই গ্লুকোজটা কিভাবে একটা স্টার্চ মলিকুলে কনভার্ট হয়, এটা একটা ভিউ দেওয়ার জন্য। তাহলে তোমরা জানলা যে এই যে একটা নতুন গ্লুকোজ মলিকুল লাগলো।
আবার লাগবে লাগতে 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 বড় একটা চেইন তৈরি হবে না? হ্যাঁ, এইভাবে স্টার্চ তৈরি হবে। গ্লাইকোজেনের ক্ষেত্রে তাহলে আমরা একটা এক্সাম্পলে আসছি, সেম কাহিনী না? আমি স্টার্চটা বলার কারণ হচ্ছে যে গ্লাইকোজেনটা দেখো, গ্লাইকোজেনটা বুঝতে তোমার সুবিধা হবে। দেখো তাহলে আমরা দেখলাম যে স্টার্চ তৈরি হওয়ার জন্য দরকার এডিপি গ্লুকোজ, ঠিক আছে? আর আর তৈরি হওয়ার জন্য কি দরকার দেখলাম, সুক্রোজ তৈরি হওয়ার জন্য দেখলাম ইউডিপি গ্লুকোজ। আর আমরা দেখো গ্লাইকোজেন তৈরি হওয়ার জন্য দরকার আমার ইউডিপি গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ, রাইট? এটা হচ্ছে আমাদের যে নন রিডিউসিং এন্ড অফ এ গ্লাইকোজেন। সেম স্টার্চের ক্ষেত্রে যেমন দেখলাম একটা নন রিডিউসিং এন্ড থাকে, এটা একটা লম্বা চেইন মনে করো অলরেডি এক্সিস্টেড, সেটার সাথে এটা মিলে এটা হবে একটা এনজাইম, গ্লাইকোজেন সিনথেস একটা এনজাইম, যে এনজাইমটা দিলে এখান থেকে এই যে ইউডিপি, এটা হ্যাঁ ইউডিপিটা বের হয়ে যাবে, এটা গিয়ে এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে গেলে কি হলো, n+1 হয়ে গেল। আগে একটা কম ছিল, একটা বাড়লো, আবার এখানে একটা যুক্ত হবে, আবার একটা যুক্ত হবে, যুক্ত হতে 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 বড় এরকম তৈরি হবে, বড় একটা গ্লাইকোজেন মলিকিউল তৈরি হবে। কিন্তু তোমার কথা আছে না যে গ্লাইকোজেনের ভিতরে তো ব্রাঞ্চিং থাকে, তাই না? হ্যাঁ স্যার, ব্রাঞ্চিংটা কিভাবে হয়? আসো এখন এই যে ব্রাঞ্চিং, ধরো আমাদের এখন এই অবস্থায় আছে না, এই যে নন রিডিউসিং এন্ড একটা আছে, এটা বড় অনেকগুলো মলিকিউল তৈরি, গ্লাইকোজেন কোর, মানে এটা যেতেই আছে, কিন্তু আসলে এটা অনেক বড় একটা চেইন তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদের মনে আছে যে স্টার্চের ভিতরে যে অ্যামাইলো পেকটিন আছে সেখানে ব্রাঞ্চিং দরকার, তারপরে গ্লাইকোজেনের ভিতরে কিন্তু ব্রাঞ্চিং আছে, তাই না? তার মানে ব্রাঞ্চিং তো তৈরি হইতে হবে। আবার ব্রাঞ্চিংটার জন্য একটা এনজাইম আছে, দেখো এই যে নাম দেখো, গ্লাইকোজেন ব্রাঞ্চিং এনজাইম। সে কি করবে দেখো, যখন এইরকম একটা তোমাদের আমার এই মুহূর্তে মনে নাই যে গ্লাইকোজেনের প্রত্যেকটা 20টা রেসিডিউ না কত ছিল, আমি ভুলে গেছি, সরি, 20টা রেসিডিউ পর পর এই ব্রাঞ্চিংটা হয়, 20টা নাকি 10টা ভুলে গেছি। হ্যাঁ, যখন মনে করো এরকম তোমার এরকম 10টা মনে করো হয়ে গেছে, তখন একটা ব্রাঞ্চ পয়েন্ট তৈরি হবে। এই যে দেখো α16 ব্রাঞ্চ পয়েন্ট তৈরি হবে। তার মানে এখানে চিহ্নটা দিয়ে দেখাইছে যে এই জায়গায় তখন ব্রেকেজটা হবে। ব্রেকেজটা এই জায়গায় হবে, দেখো এই জায়গায় ব্রেকেজটা হয়ে এটা আলাদা হয়ে গেল না, এর সাথে এখানকার একটা গ্লাইকোজেন একটা লিঙ্ক এই জায়গায় লেগে থাকে, দুইটা নন রিডিউসিং এন্ড তৈরি হবে। তার মানে আমার এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ রেসিডিউ পর পরে এই এনজাইমটা দ্বারা এরকম ব্রাঞ্চিং পয়েন্ট তৈরি হবে, α16 ব্রাঞ্চ। আবার মনে করো এটা গ্লাইকোজেনের কোর, রাইট? এটা মনে অনেক বড় হবে আছে, আবার একটা পার্টিকুলার সময় পরে যখন মনে করো যে এটা দেখো এটা নন রিডিউসিং এন্ড আছে, তার মানে কি এখানে আমার গ্লুকোজ সংযুক্ত হতে পারে, এখানেও নন রিডিউসিং এন্ড আছে, এখানেও আমার গ্লুকোজ সংযুক্ত হচ্ছে, এখানেও গ্লুকোজ সংযুক্ত হচ্ছে যাচ্ছে। একটা পার্টিকুলার বললাম যে 20টা রেসিডিউ, আমি ভুলে গেছি না, চেক করে নিও তো, যখন 20টা রেসিডিউ হবে তখন আবার ওখানে একটা ব্রাঞ্চিং হবে, ঠিক সেম ভাবে এখানে যখন যেতে যেতে আবার ব্রাঞ্চিং হবে, এইভাবে ব্রাঞ্চ পয়েন্ট গুলা তৈরি হয়ে আসে। তাহলে আমার এখানে বলার উদ্দেশ্য ছিল যে প্লান্টের ভিতরে স্টার্চ এবং সুক্রোজটা কিভাবে সিনথেসিস হয়, আর আমাদের যদি আমরা এনিমেল সিস্টেমে বলি গ্লাইকোজেনটা গ্লুকোজ থেকে কি প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনটা তৈরি হয়। তোমাদের কথা হচ্ছে স্যার এখানে গ্লুকোজ কোথায়, আশা করি এইটা নিয়ে তোমাদের কনফিউশন নাই তো। এই যে তোমার এইটাই তো একটা গ্লুকোজ, তাই না? এই যে ধরো এই যে সুগার ফসফেট বলতেছি, তাই না? এই সুগার মানে গ্লুকোজ দিয়ে তো তোমার এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে ইউডিপি গ্লুকোজ না, এই গ্লুকোজটাই কিন্তু ইউডিপি গ্লুকোজ, ওই যে কার্বোহাইড্রেট সিনথেসিস বলছি না, গ্লুকোজ ফটোসিনথেসিস মানে যে গ্লুকোজ পাইছিলাম সেই গ্লুকোজটাই কিন্তু এইভাবে তৈরি হয়েছে। এবং ফ্রুক্টোজটা এবং এই ফ্রুক্টোজ 6-ফসফেট আলটিমেটলি কোনো না কোনো গ্লুকোজ থেকে আসছে, ঠিক আছে? তা আমরা দেখো এই ইউডিপি গ্লুকোজ বলা মানে কিন্তু আমার সেই গ্লুকোজ, যে গ্লুকোজটা কিভাবে সুক্রোজে কনভার্ট হয়, গ্লুকোজটা এই যে এডিপি গ্লুকোজ মানে কিন্তু গ্লুকোজ, মানে গ্লুকোজ থেকে এডিপি গ্লুকোজটা তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কিভাবে আমাদের স্টার্চ তৈরি হচ্ছে, এবং এই যে ইউডিপি গ্লুকোজ থেকে কিভাবে আমাদের একটা গ্লাইকোজেনের চেইন তৈরি হচ্ছে, এবং গ্লাইকোজেন চেইনের ভিতরে একটা পার্টিকুলার জায়গায় কিভাবে ব্রাঞ্চিংটা হয়। অবশ্যই এটার জন্য এনজাইম আছে না, এই যে গ্লাইকোজেন ব্রাঞ্চিং এনজাইম। কখন হয় এটা বললাম যে ফর এক্সাম্পল আমি জাস্ট মনে করে দিচ্ছি 20টা রেসিডিউ যখন গ্লুকোজ ইউনিট যুক্ত হবে একটার পর একটা, তখন অটোমেটিক্যালি ওই জায়গায় একটা ব্রাঞ্চিং পয়েন্ট তৈরি হবে এরকম। আবার এখানে গ্লুকোজ তৈরি হবে, আবার তৈরি হবে, গ্লুকোজ অ্যাড হবে, হওয়ার পর আবার পার্টিকুলার সময় আবার একটা ব্রাঞ্চিং, আবার একটা ব্রাঞ্চিং, ঠিক আছে? তখন এই এনজাইমটা সেখানে কাজ করবে।
এইভাবে আসলে আমাদের বডির ভিতরেও বা যে কোনো এনিমেলের ভিতরে গ্লাইকোজেন এই অবস্থায় তৈরি হয়, তৈরি হওয়ার পরে লিভারের মধ্যে বা মাসেলের ভিতরে স্টোরেজ কন্ডিশন মানে স্টোরেজ অবস্থা। আচ্ছা, আমি আমার ইচ্ছা ছিল এটা তোমরা এই শীটটা কি তোমাদের কাছে আছে, পাইছো এটা? জি স্যার। জি স্যার দিছিলেন এটা। আচ্ছা, আমি আবার একটু ফ্রেশ কোশ্চেন গুলো একটু শেয়ার করব। আচ্ছা, আমি শুধু একটা ভিউ দিয়ে এখনই মানে শেষ করে ফেলবো, জাস্ট 1 মিনিট। স্যার বলো বলো। স্যার আমরা প্রিভিয়াস যে কোর্সটা ছিল সেখানে স্যার আমরা পড়ছিলাম তো স্টার্স কিভাবে তৈরি হয় স্যার। আসলে স্যার ওটা আর এটার মধ্যে একটা স্যার মানে একটু ডিফারেন্স আচ্ছা, অথবা হ্যাঁ, সম্পর্ক এটা একটু পার্থক্য বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, আসো আসো, আমাকে একটা কথা বলতে হবে যে আমি প্রিভিয়াস যে কোর্সটা পড়ছি না, সেখানে কোথায় পড়ছো বলো তো স্টার্স তৈরি হয়? তুমি একটু বলো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তোমার জন্য। কেউ বলতে পারবা ও যেটা বলতেছে? কেউ বলতে তুমি বলো, তোমাকে বলতে হবে কোন জায়গায় পড়ছো স্টার সিনথেসিস করছো। স্যার আমরা তো স্যার প্রথমে স্যার মানে মনো যেগুলো স্যার শিখলাম আর কি, মনোকার্বোহাইড্রেট, তারপরে দিকে মনোস্যাকারাইড। আচ্ছা, মনোস্যাকারাইড, হ্যাঁ, মনোস্যাকারাইড, তারপরে তো আমরা জি স্যার কিন্তু এরপরে তো আমরা কার্বোহাইড্রেট হ্যাঁ, তারপরে এরপরে পলিস্যাকারাইড কোর্স। শোনো শোনো, এরপরে পলিস্যাকারাইড কোর্স না। পলিস্যাকারাইড আমি তোমাদের এখানে বলছিলাম যে স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে, কাইটিন আছে, সেলুলোজ আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। তো ওইখানে কি আমি দেখাইছিলাম কেমনে স্টার্চ তৈরি হয়? আমি শুধু বলছিলাম যে স্টার্চের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এই হচ্ছে অ্যামাইলোজের স্ট্রাকচার, এই হচ্ছে অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার। মনে আছে? এইভাবে বলছিলাম না? সেখানে কি আমি দেখাইছিলাম যে কিভাবে অ্যামাইলোপেকটিন তৈরি হয় বা কিভাবে এই যে অ্যামাইলোজটা তৈরি হয় বা কিভাবে গ্লাইকোজেনটা তৈরি হয়? কেউ বলতে পারবা এটা আমি কি জি স্যার। বলছিলাম? না স্যার। এটা তো বলি নাই। এটা বলবো কেন তখন আমি তোমাদের। হ্যাঁ, রনি বাবু বলো। স্যার আমরা তো স্যার ওখানে খালি অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিনটা জাস্ট রিঅ্যাকশনটা জানছো? দেখছিলাম, তার মানে স্যার এটা রিঅ্যাকশন স্যার না, ভুল বলতেছো, সরি, প্রিভিয়াস বিষয় স্ট্রাকচার দেখছো না, রিঅ্যাকশন দেখো। স্ট্রাকচার। হ্যাঁ, জি স্যার। স্ট্রাকচার আর রিঅ্যাকশন কি এক জিনিস? না স্যার। হ্যাঁ, তার মানে তুমি ওখানে দেখছো অ্যামাইলোজ স্ট্রাকচারটা যে অনেকগুলো গ্লুকোজ একটার সাথে একটা লেগে 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 এরকম একটা অ্যামাইলোজ তৈরি হয়, রাইট? আর আজকে তোমাকে আমি দেখাইলাম যে এই যে একটার পর একটা গ্লুকোজ কেমনে লাগছিল লেগে, যে এই যে অ্যামাইলোজটা হয়েছে, আজকে তো আমি সেটা দেখলাম তোমাকে, না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই হলো বিষয়। হ্যাঁ, লিঙ্ক করাটা ভালো। আচ্ছা, আমি নেক্সট যে মানে জিনিসটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। তোমাদের মনে আছে আমি যখন গ্লুকোজের মেটাবলিজম শুরু করলাম তখন আমি বলছিলাম যে গ্লুকোজের কতগুলো ফেট হতে পারে, তাই না? গ্লুকোজ একটা গ্লাইকোলাইসিস, এই যে আবার বলতেছি ওই জন্য এই স্লাইডটা আবার একটু দেখাচ্ছি যে গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি হতে পারে, এটা তোমরা জানো, রাইট? আবার এইটা আমি এখনই তোমাদের দেখালাম যে গ্লুকোজ যদি থাকে এটা তোমার এই অবস্থায় স্টোরেজ হতে পারে, গ্লাইকোজেন, স্টার্চ বা সুক্রোজে কনভার্ট হতে পারে। আর তোমরা এটাও জানো যে আমাদের যে সেল ওয়াল ভিতরে পলিস্যাকারাইড, সেলুলোজ, তারপর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে যে কন্ড্রোইটিন সালফেট, হাইলোরিক সালফেট, এরকম কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট ছিল, মনে আছে তোমাদের? তো ওইগুলা কিন্তু তার মানে গ্লুকোজ থেকেই তৈরি হয়। তার মানে দেখো গ্লুকোজের ফেট কি, হোয়াট ইজ দ্য গ্লুকোজ ফেট অর হোয়াট ইজ দ্য মেজর ইউটিলাইজেশন অফ গ্লুকোজ? গ্লুকোজ 1 গ্লাইকোলাইসিস হবে, 2 এরকম হতে পারে, স্টোরেজ অবস্থা থাকতে পারে, 3 নাম্বার এটা আমি তোমাদের এখন পড়াচ্ছি না, এটা একটা বিশাল চ্যাপ্টার যে কিভাবে সেলুলোজ তৈরি হয় বা কিভাবে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এগুলো তৈরি হয়। কিন্তু তোমরা অন্তত এটা বুঝতে পারছো যে গ্লাইকোজেন যে প্রক্রিয়ায় তৈরি দেখাইলাম, সেলুলোজও কি, সেলুলোজ কোথায় থাকে জানো? জি স্যার, প্ল্যান্টে। এটা একটা ফাইবার, তাই না? সেলুলোজ না থাকলে তো প্লান্ট কোনোভাবেই তৈরি হতে পারবে না, রাইট? তারপরে যে কটন বলি আমরা, কটন হচ্ছে কিন্তু পিওর সেলুলোজ। হ্যাঁ, তারপরে তোমার এরকম না, সেলুলোজ ছাড়া তো ইম্পসিবল। তবে আমাদের ফাইবার, এই যে শাকসবজি এটা খাই,
আমরা যে সেলুলোজ তোমরা জানো তো আমরা ডাইজেস্ট করতে পারি না, তাই না? এটা আমাদের বডিতে ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে, পরে এক্সক্রিট হয়ে যায় না? তো এই জিনিসগুলো কিন্তু গ্লুকোজ থেকেই তৈরি হয়, তাই না? তার এরকম আরেকটা ফেট দেখো, এই যে অক্সিডেশন, যেমন এইটা একটা অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস, অক্সিডেশন ভায়া পেন্টোজ ফসফেট পাথওয়ে। মানে গ্লুকোজের আরেকটা মেজর পাথওয়ে হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজেশনের, সেটা হচ্ছে তোমার পেন্টোজ ফসফেট পাথওয়ে, পিপিপি। তোমরা কি এইখানে যে আমি টোটাল সিনারিওটা দেখাচ্ছি এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমি নেক্সট ক্লাসে আসলে চলে যাব যে পেন্টোজ ফসফেট পাথওয়ে, এটার মেইন কাজ মনে রাখবে, সহজ করে যদি এখানে দেখেন, জেনারেশন অফ NADPase এন্ড পেন্টোসিস। তোমাদের মনে আছে যে কার্বোহাইড্রেট তোমার ATP তৈরিতে কাজে, নিউক্লিওটাইড তৈরিতে কাজে লাগে কিভাবে? কার্বোহাইড্রেট তো তোমরা জানো যে শক্তি দেয়, কিন্তু আমি বলতেছি যে না, কার্বোহাইড্রেট আবার না হলে তোমার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হবে না। কিভাবে বলো তো? এই বলো। সুগার স্যার, পেন্টোজ সুগার, কার্বোহাইড্রেট। হ্যাঁ, তো ও যে পেন্টোজ সুগার বললো, তোমরা কি জানো এটা সবাই? জি স্যার। সবাই তো জানো না যে পেন্টোজ সুগার না হলে কিন্তু তোমার এই নিউক্লিক অ্যাসিড তৈরি হবে না, নিউক্লিওটাইড তৈরি হবে না, নিউক্লিওটাইড তৈরি না হলে নিউক্লিক অ্যাসিড তৈরি হবে না। এই যে সেই পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারটা কোথায় কেমনে তৈরি হবে তোমার বডিতে বা সিস্টেমে, যেটা এই নিউক্লিওটাইড তৈরিতে হেল্প করবে, এই হচ্ছে পাথওয়ে, এই হচ্ছে সোর্স, মেজর সোর্স হচ্ছে এইটা। এই জন্য নাম পেন্টোজ ফসফেট পাথওয়ে। এ কি করবে? এই যে পেন্টোজটা তৈরি করবে এই পাথওয়ের মাধ্যমে, গ্লুকোজ থেকে তৈরি হলে সেই পেন্টোজটা পরবর্তীতে গিয়ে নিউক্লিওটাইড তৈরি করবে। আরেকটা তাহলে একটা মেজর সোর্স হচ্ছে প্রোডাকশন অফ অর সিনথেসিস অফ পেন্টোজ, আর আরেকটা ওয়ে হচ্ছে জেনারেশন অফ NADPH। তোমরা বুঝতেছো NADPH টা কি? তোমাদের মনে আছে গ্লাইকোলাইসিস পড়ার সময় খেয়াল করছো NADPH ছিল না, তৈরি হচ্ছিল যে? জি স্যার। ওই তোমার মনে আছে যে ওইখানে TCA সাইকেলে NADPH গ্লাইকোলাইসিস এই NADPH যদি না থাকতো তাহলে তো ইলেকট্রন ক্যারিয়ার, তাই না? তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাইতো না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে না গেলে তুমি শক্তিও পাইতে না। এইটা তুমি স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। সরি, একটু আমি আজকে একটু বাসা থেকে ক্লাস নিচ্ছি তো এই জন্য একটু স্ট্রং। এতগুলো কি কেটে আসছে নাকি এখন জাস্ট? না স্যার, ঠিক ছিল। ঠিক ছিল এতক্ষণ? জি স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, ঠিক ছিল। জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আচ্ছা, এখন হোপফুলি ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা শুনো, তাহলে আমি বলতেছিলাম যে NADPH এর ইউজটা তোমরা জেনে আসো। আর মনে রাখবে যে এই যে NADPH টা তাহলে তোমরা দেখলে যে বিভিন্ন রিঅ্যাকশনে দেখছো যে তারা ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে, বা বিভিন্ন জায়গায় তুমি দেখছো তারা বলতে পারো যে কোফ্যাক্টর হিসেবে কাজ করে আসলে। তো এই NADPH টা আসলে আমাদের কি বলবো যে থাউজেন্ডস অফ রিঅ্যাকশন আছে বডিতে বা সিস্টেমে, যেগুলোর জন্য এই NADPH টা দরকার। বিভিন্ন মেটাবলিক পাথওয়ে, এবং একটু আগে যে আমি বলছিলাম যে রস ডিটক্সিফিকেশন যে পাথওয়েটা আছে সেখানেও NADPH এর দরকার। এত NADPH তুমি কেমনে পাবা, কোথায় পাবা? এই পেন্টোজ ফসফেট পাথওয়ে হচ্ছে ওয়ান অফ দ্য বিগ সোর্স অফ দিস NADPH। তাহলে দুইটা উদ্দেশ্য। ফার্স্ট, পেন্টোজ, তাহলে খেয়াল করো, খুব মজা করে নেওয়া জিনিসটা, যে পেন্টোজ ফসফেট পাথওয়ের পারপাসটা কি, উদ্দেশ্য। একটা হচ্ছে যে গ্লুকোজকে অক্সিডেশন করা। গ্লুকোজকে অক্সিডেশন করলে আমরা কি পাবো? দুইটা জিনিস পাবো। পেন্টোজ পাবো যেটা আমাদের নিউক্লিওটাইড সিনথেসিসে কাজে লাগবে, আর NADPH পাবো যেটা আমাদের বিভিন্ন মেটাবলিক রিঅ্যাকশনের কাজে লাগবে। এটা আরেকটা নাম হচ্ছে ফসফোগ্লুকোনেট পাথওয়ে, হেক্সোস মনোফসফেট পাথওয়ে, শান্ট বলে, HMS বলে, অক্সিডেটিভ পাথওয়ে বলে। এগুলো হচ্ছে আদার্স নাম অফ পেন্টোজ। আচ্ছা, আমি এই কথাগুলো আবার এখানে লিখে দিচ্ছি, দেখো। পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ অ্যান অল্টারনেটিভ রোড ফর দ্য অক্সিডেশন অফ গ্লুকোজ উইদাউট ডিরেক্ট কনজাম্পশন। এই মনে রাখবা যে পেন্টোজ ফসফেট পাথওয়ে কোনো জায়গাতেই ATP কাজে লাগে না, লাগেও না, উৎপন্ন হয় না। তার মানে ATPর সাথে এটার কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার আসুন, পেন্টোজ ফসফেট পাথওয়ে টেকস প্লেস ইন দ্য সাইটোসোল। আসবে, হ্যাঁ, মনে রাখবা। কারণ কি জানো, এই যে NADP+, তোমরা মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার ভিতর যখন হবে তখন NAD দেখবা, NAD+ বা NADH। যখন সাইটোসোল দেখবা তখন দেখবা NADP+। এই জন্য
এই ঘটনাটা ঘটে তোমার এই এনএডিপির ইনভলভমেন্ট থাকার কারণে, বা আসলে সাইটোসোলের ভিতর সবসময় এনএডিপি থাকে, এই জন্য এটা বলা হচ্ছে যে এটা সাইটোসোল। তারপর আসলে পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ বেসিক্যালি ইউজড ফর দ্য সিনথেসিস অফ NADPS এন্ড ডি-রাইবোজ। এই যে এটা আবার বলে দিলাম যে মেইন কাজ হচ্ছে NADPS তৈরি করা এবং ডি-রাইবোজ তৈরি করা। আমি এখানে এই কথাগুলো না আবার একটু বলা হচ্ছে মেইন ফাংশন কি সেম জিনিস, যে রিডিউসিং, ওই যে NADS যেটা বললাম না, NADPS সেটা হচ্ছে রিডিউসিং পাওয়ার বলি আমরা। সেই রিডিউসিং পাওয়ার তৈরি করে, যেটা আসলে বিভিন্ন বায়োসিনথেটিক রিঅ্যাকশনে কাজে লাগে। বায়োকেমিক্যাল রিডাক্টেন্ট, হ্যাঁ, যেমন গ্লুটাথিওন লেভেলস এখানে সার্ভ এজ এ বায়োকেমিক্যাল রিডাক্টেন্ট। এখানে একটা জায়গায় আমি তোমাদের দেখাবো, যেমন গ্লুটাথিওনের লেভেল মেনটেন করার জন্য এই NADPS টা কাজে লাগে। এটা আমি দেখাবো একটু পরে কোনো এক সময়। তারপর সাইটোক্রোম P450 এক মনোঅক্সিজেনেটেড সিস্টেম আছে আমাদের বডিতে, যেখানে NADPS এর প্রচুর ইউজ আছে। তারপরে ইলেকট্রন সোর্স ফর রিডাকশন অফ রাইবোজ টু ডিঅক্সি, এই যে ডি-রাইবোজ তৈরি হলো না, সেই ডি-রাইবোজটাকে তো তোমার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডে তৈরি মানে কনভার্ট করতে হবে, এখানেও তোমার NADPS এর কাজে লাগে। তার মানে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে থেকে যে NADPS টা পাইলাম, তার একটা কয়েকটা এক্সাম্পল এখানে আমি জাস্ট দিচ্ছি যে তার কত ইম্পর্টেন্ট। বিভিন্ন বায়োসিনথেটিক রিঅ্যাকশনে কাজে লাগবে, বায়োকেমিক্যাল রিডাক্টেন্ট তৈরিতে কাজে লাগবে, এই সাইটোক্রোম P450 মনোঅক্সিজেন সিস্টেম আছে সেখানেও কাজে লাগে। তারপরে ইলেকট্রন সোর্স হিসেবে কাজ করে, যেটা রাইবোকে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডে কনভার্ট করে, সেখানেও NADPS এর ইনভলভমেন্ট আছে। তারপর দেখো কনভার্ট হেক্সোজ ইনটু পেন্টোজ, তোমরা জানলা হেক্সোজ মানে তোমরা জানো যে গ্লুকোজকে পেন্টোজে কনভার্ট করে, এই পেন্টোজে যখন কনভার্ট করবে সেটাই তো তোমার এই যে RNA, DNA, NADP, ATP এগুলো তৈরিতে কাজে লাগবে। হ্যাঁ, তারপরে কি enable the complete oxidative degradation of pentoses by converting them into hexose। এমন হতে পারে অনেক সময় যে মনে করো যে তোমার অনেক পেন্টোজের সোর্স পাইছো, কোনো একটা প্লান্ট থেকে বা কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে পেন্টোজ খাচ্ছ, সেই পেন্টোজটাকেও কিন্তু তোমার এই যে হেক্সোজ এবং মানে হেক্সোজে কনভার্ট করা সম্ভব, বা আরো ছোট ট্রায়োস মানে 3টা কার্বনও কনভার্ট করে এই প্রসেসটার মাধ্যমে পেন্টোজ করতে পারবে। তো আমি আর আজকে রিঅ্যাকশনে যাব না, আমি শুধু আজকে পড়াইলাম what is pentose phosphate pathway এবং what is the function and what is the purpose of pentose phosphate pathway। ঠিক আছে, আমি তোমাদের এই স্লাইডটা এখন শেয়ার করে দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে আবার কথা হবে, কেমন? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।